সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কি? যদি এক্স ক্রোমোজোমে বা ওয়াই ক্রোমোজোমে কোনো বৈশিষ্ট্য থাকে, সে বৈশিষ্ট্যগুলো পরবর্তী জন্মতে বাহিত হয়, সেগুলো হলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, বংশ পরম্পরায় বাহিত হয়। এখন মানুষের শরীরে কিছু রোগ থাকে, কোনো 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 পপুলেশনে কিছু কিছু রোগ থাকে যেগুলো স্বাভাবিক যে মানুষের বৈশিষ্ট্য তার থেকে ভিন্নতর হয়, একটু অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় এবং তাদের হেরিডিটি অ্যানালাইজ করলে সেগুলো কারণ খুঁজে পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের জেনেটিক ডিজিজ ইন পপুলেশন, অর্থাৎ মানুষের পপুলেশনে জেনেটিক রোগ, যেমন হিমোফিলিয়া, একটু আগে বলছিলাম অ্যালবাইনিজম, ফিনাইল কিটোনিউরিয়া, থ্যালাসেমিয়া, নাম শুনেছো তোমরা থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস। এর মধ্যে আগে একটু বলে নিই, তারপরে একটু ডিটেলে যাব। যে থ্যালাসেমিয়া এবং অ্যালবিনিজম, এগুলো অটোসোমের কোনো জিন মিউটেশন ঘটে গেলে, কোনো জিনে মিউটেশন ঘটে থাকে। এবারে যে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো এক্স ক্রোমোজোম বাহিত। এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন, তার মধ্যে মিউটেশন ঘটে। অর্থাৎ মিউটেশন কাকে বলে? কোনো জিনের গঠনের মধ্যে রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ ডিএনএ গঠন তোমরা পড়েছো, অ্যাডিনিন তার সঙ্গে থাইমিন বেস যুক্ত থাকে, আবার গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত থাকে। এগুলো বিশেষ ধরনের সজ্জা এক একটা জিন রচনা করে। সেই সজ্জার মধ্যে যদি কোনো একটা পয়েন্টে মিউটেশন হয়, পয়েন্ট মিউটেশন হতে পারে, ধরো এটি জিসি, এটি জিসি, জিসি এটি, এইভাবে একটা জিন আছে, তার মধ্যে কোথাও একটা ওই এটিতে চেঞ্জ হয়ে ওটা অন্যরকম হয়ে গেল, তাহলে এই ধরনের পয়েন্ট মিউটেশন হতে পারে। অথবা সামগ্রিক জিনটাই ডিলিটেড হয়ে যেতে পারে, ওখান থেকে সরে যেতে পারে, কেটে চলে গেল, অথবা ওখানে মানে আরও অনেকগুলো জায়গাতে মিউটেশন হতে পারে। তখন তাকে পয়েন্ট মিউটেশন বলবো না, বলবো মিউটেশন, জিন ঘটিত মিউটেশন। তো যাই হোক, একটু আলোচনা করা যাক থ্যালাসেমিয়া। এটা অটোসোমে অবস্থানকারী প্রচ্ছন্ন এবং মিউটেশন হওয়া একক জিন। এটা প্রচ্ছন্ন জিন, তার মানে যেগুলো প্রকট জিন বিশিষ্ট যেসব মানুষ থাকবেন, তাদের মধ্যে তারা এটা বাহক থাকতে পারেন, কিন্তু তাদের মধ্যে ওই রোগটা থাকবে না। রক্তে যে আমাদের হিমোগ্লোবিন আছে, আমরা জানি লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিনের দুটো অংশ থাকে, একটা হিম অংশ আর একটা গ্লোবিন অংশ। গ্লোবিন অংশটা মেনলি গ্লোবিউলিন প্রোটিন। এই গ্লোবিন প্রোটিনটি এর আবার 4টে পলিপেপটাইড দিয়ে তৈরি। পলিপেপটাইড মানে হচ্ছে যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়। তো দুটো আলফা পলিপেপটাইড শৃঙ্খল আর দুটো বিটা পলিপেপটাইড শৃঙ্খল, মানে একই রকম দুটো শৃঙ্খল আছে, সেগুলোর নাম দিয়েছি আমরা আলফা শৃঙ্খল। অন্য রকমের আর দুটো শৃঙ্খল আছে, সেটা হচ্ছে বিটা শৃঙ্খল বলছি। তাহলে গ্লোবিন প্রোটিনের 4টে পলিপেপটাইড শৃঙ্খল আছে, দুটো আলফা শৃঙ্খল, দুটো বিটা শৃঙ্খল। মানুষের ক্ষেত্রে 16 নম্বর যে ক্রোমোজোম, আমি তোমাদেরকে এটা বোধহয় ক্যারিওটাইপ দেখিয়েছিলাম যে কতগুলো জিন সব এক জায়গায়, কতগুলো ক্রোমোজোম মানুষের, 46টা ক্রোমোজোম।
স্প্রেড করে দিয়ে একটা ছবি বোধহয় দেখিয়েছিলাম। না দেখিয়ে থাকলে বা দেখিয়ে থাকলেও আমি আজকে আবার ওই ছবিটা পোস্ট করব, যাতে তোমরা বুঝে নিতে পারো। মানুষের 16 নম্বর ক্রোমোজোমে আলফা গ্লোবিন সৃষ্টিকারী জিনটা থাকে, আর 11 নম্বর ক্রোমোজোমে থাকে বিটা গ্লোবিন সৃষ্টিকারী জিন। তার মানে এখানে কি সিদ্ধান্ত করছো, যে মেন্ডেলের যে বংশগতির সূত্র, সেখানে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত পরস্পর বিপরীতধর্মী দুটো জিন ছিল লম্বা একটা বৈশিষ্ট্যের জন্য। যেমন লম্বা বৈশিষ্ট্যের জন্য হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত দুটো জিন ছিল, তারা সমধর্মী জিন বা পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন, যেগুলোকে অ্যালিল বলেছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা বৈশিষ্ট্যের স্ফুরণ ঘটাতে হলে, একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে হলে একাধিক জিনও লাগতে পারে। তাহলে কোনো বৈশিষ্ট্য একটা জিনের জন্য ঘটে, যেমন কোনো বৈশিষ্ট্য একাধিক জিনের সমবেত কার্যকলাপের ফল। এক্ষেত্রে দুটো জিন আমরা দেখছি, যে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে, 16 নম্বরে আলফা গ্লোবিন জিন আর 11 নম্বর ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন, এখানে মিউটেশন ঘটে যায়। তার ফলে স্বাভাবিক যে আলফা বা বিটা গ্লোবিন প্রোটিন, এটা প্রয়োজনীয় ওই গ্লোবিন পার্টটা, হিমোগ্লোবিনের গ্লোবিন অংশ তৈরির জন্য যেটা যতটা প্রয়োজন, সেটা এক্ষেত্রে এই মিউটেশনের ফলে তৈরি হয় না। ফলে যে রোগ তৈরি হয় তাকে আমরা থ্যালাসেমিয়া বলি। এক্ষেত্রে যেটা ঘটে, যে রক্তের সুস্থ লোহিত কণিকা এবং তার মধ্যে থাকা হিমোগ্লোবিন কম হয়। তার ফলে কী হবে, রক্তে যদি লোহিত কণিকা কম হয় কিংবা হিমোগ্লোবিন কম হয়, তাহলে অ্যানিমিয়া হবে, রক্তাল্পতা হবে, দেহের বৃদ্ধির হারও কম হবে, যৌবন প্রাপ্তি বিলম্বে ঘটে, যকৃৎ এবং যে প্লীহা, এগুলো বড় হয়ে যায়, এগুলো এবং জন্ডিস রোগ দেখা যায়। এক্ষেত্রে আমরা রোগীকে বাঁচানোর জন্য যা করি, সেটা হচ্ছে যে তার ঘন ঘন তাকে রক্ত দিতে হয়, রক্তটা বদলে ফেলতে হয়, এবং এই রক্ত দেওয়ার ফলে তার শরীরে ওই যে হিমোগ্লোবিন বললাম, হিমোগ্লোবিনের মধ্যে আয়রন আছে, তোমরা জানো। সেই আয়রনটা, অতিরিক্ত আয়রন জমে যায় দিয়ে হৃৎপিণ্ড, লিভার, এন্ডোক্রিন গ্ল্যান্ডস, এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়। 3 প্রকার থ্যালাসেমিয়া আছে: আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, ডেল্টা থ্যালাসেমিয়া। 16 নম্বর ক্রোমোজোমে দুটো গ্লোবিন জিন, তার যে ত্রুটি, তার ফলে আলফা থ্যালাসেমিয়া ঘটবে, বিটা থ্যালাসেমিয়া ঘটবে। আমি বললাম 11 নম্বর ক্রোমোজোমের উপস্থিত যে জিন, যাতে বিটা পলিপেপটাইড শৃঙ্খল সৃষ্টি হয় গ্লোবিনের, সেটা ত্রুটি। আর ডেল্টা থ্যালাসেমিয়া, এটা হলো যে 11 নম্বর ক্রোমোজোমে আরেকটা জিন আছে, HBD জিন বলা হয়, তার মিউটেশনের ফলে ডেল্টা গ্লোবিন বলে আর একটা প্রোটিন, সেটা তৈরিতে গোলমাল ঘটে, তার ফলে সামান্য অ্যানিমিয়া দেখা দিতে পারে। এটা ডেল্টা থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া হাত থেকে বাঁচবার একমাত্র উপায়, যে বিবাহের পূর্বে পাত্র এবং পাত্রী উভয়েরই রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া, থ্যালাসেমিয়া টেস্ট করে দেখে নেওয়া, যে তারা কোনোভাবে বাহক কিংবা থ্যালাসেমিক পেশেন্ট কিনা। এটা দেখে নেওয়ার পরে যদি তাদের মধ্যে বিবাহ ঘটে,
তাহলে এটা স্প্রেড করতে পারে না। এটা কারণ হচ্ছে আমি বলেছি যে এটা প্রচ্ছন্ন জিন, মানে এতে ক্রোমোজোমের দুটো লোকাসেই জিনটা থাকতে হবে। তার মানে বাবা মা দুজনেই যদি বাহক হয় তাহলে হচ্ছে যে থ্যালাসেমিয়া হওয়ার চান্স বেশি। আর যদি একজন যদি ক্যারিয়ার হয় আর একজন নর্মাল হয় তাহলে চান্স কম। নেক্সট আরেকটা হলো, এবং কিভাবে এই থ্যালাসেমিয়া সঞ্চারিত হয় পরবর্তী অপত্য বংশে, সেটা তোমাদের সিলেবাসভুক্ত নয় বলেই বললাম না। নেক্সট হিমোফিলিয়া। জাস্ট তোমাদের রোগটা জানতে হবে কি, তার লক্ষণ কি, কেন হয় এবং রোগবার উপায় কী। নেক্সট হিমোফিলিয়া। হিমোফিলিয়া এটা একটা এক্স লিঙ্কড বংশগত রোগ, মানে এক্স ক্রোমোজোম লিঙ্কড, সেক্স লিঙ্কড ডিজিজ। যেটা হয় কি, কোথাও কেটে গেলে বা কোনোভাবে রক্তপাত আরম্ভ হলে সেই রক্ত আর থামতে চায় না, কারণ রক্ত থামানোর জন্য রক্তের তঞ্চন প্রয়োজন হয়, এদের রক্ত তঞ্চনে অসুবিধা হয়। মানুষের যে এক্স ক্রোমোজোম আছে সেখানে হিমোফিলিয়া এ বলে একটা জিন আছে, সেটাতে মিউটেশন হওয়ার ফলে রক্তের তঞ্চনকারী একটা ফ্যাক্টর 8 ক্লাস 8 যেমন করে লেখো ওইভাবে লিখবে, ফ্যাক্টর 8 উৎপন্ন হয় না, ফলে হিমোফিলিয়া এ ঘটে। আবার এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়া বি জিনের মিউটেশনের ফলে ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না, ফলে হিমোফিলিয়া বি সৃষ্টি হয়। তো এই দু ক্ষেত্রেই রক্ততঞ্চন ব্যাহত হয়, ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরণ করতে থাকে। অতিরিক্ত রক্ত যদি বেরিয়ে যায় শরীর থেকে তাহলে মানুষ আর বাঁচবে না, শরীরে নানা রকম বিপর্যয় ঘটবে। এখন হিমোফিলিয়া এ যেটাকে বলি, এইটা হচ্ছে যে ইংল্যান্ডের রাজবংশে মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে আছে। তোমরা যদি কেউ জুলজি নিয়ে পড়ো বা ফিজিওলজি নিয়ে পড়ো তখন এই এদের জেনারেশনটা স্টাডি করতে হবে। তো সেটা এই জন্য রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। বেশিরভাগ লোক এই হিমোফিলিয়া এ দ্বারাই আক্রান্ত হয়, এবং ওই ফ্যাক্টর 8 সৃষ্টিকারী জিনের মিউটেশনের ফলে এক্স ক্রোমোজোমে অবস্থিত ফ্যাক্টর 8 সৃষ্টিকারী জিন, ফ্যাক্টর 8 মানে রক্ততঞ্চনের জন্য দায়ী একটি জিন, একটি উপাদান। সেই উপাদান ফ্যাক্টর হলো ফ্যাক্টর 8, সেইটা সৃষ্টিকারী জিনের মিউটেশনের ফলে এই কাণ্ড ঘটে। হিমোফিলিয়া বি, এটা স্টিফেন ক্রিসমাস বলে একজন রোগীর দেহে প্রথম দেখা গিয়েছিল। তো এর ক্রিসমাস রোগ বলেও পরিচিত। এটা রক্ততঞ্চনকারী আর একটা উপাদান ফ্যাক্টর 9, যেটাকে পরে নামকরণ করা হয়েছে ক্রিসমাস ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এই সৃষ্টিকারী জিনটার মিউটেশনের ফলে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট অনুপস্থিত থাকে, ফলে এই ধরনের হিমোফিলিয়া হয়। এবং হিমোফিলিয়া সি, এই দুটো আগে যে হিমোফিলিয়া এ এবং বি এর কথা বললাম, এটা এক্স লিঙ্কড মানে সেক্স লিঙ্কড হিমোফিলিয়া। হিমোফিলিয়া সি হলো অটোসোমাল ক্রোমোজোম লিঙ্কড, এটা প্রচ্ছন্ন জিন ঘটিত হিমোফিলিয়া। আর এক রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 11 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এই রোগে উৎপন্ন হয় না, তার ফলে এই রোগটি সৃষ্টি হয়। এখন এই হিমোফিলিয়া রোগের এক্ষেত্রেও জেনেটিক স্টাডি করলে বিবাহের আগে এগুলো ধরা পড়ে, বা আজকাল
খুবই উন্নত ব্যবস্থায় বাচ্চারা যখন মাতৃগর্ভে থাকে তখনই তার জেনেটিক স্টাডি করে এগুলো বুঝে নেওয়া যায় এবং সেটা যে সময় পর্যন্ত মাতৃগর্ভের ভ্রূণকে অ্যাবর্শন করার পারমিশন দেওয়া হয় সেই সময়ের মধ্যে এটা করিয়ে নিতে পারলে তাহলে ওই যে আসন্ন মানে যে শিশুর জন্ম হতে চলেছে সেই ভ্রূণটিকে অ্যাবর্ট করে দেওয়া, গর্ভপাত ঘটিয়ে দেওয়া, যাতে করে ত্রুটিপূর্ণ শিশু না জন্মায়, এটা করা যেতে পারে। আবার জন্মানোর পরে এই জিনিস ধরা পড়লে আজকাল নানা রকমের ওষুধ আছে যা সাপ্লিমেন্ট, ওই যে ধরনের উপাদান সৃষ্টি হয় না তার উপাদানের সাপ্লিমেন্ট সেই প্রয়োগ করে সেই রোগীকে বাঁচিয়ে রাখা হয়। নেক্সট হচ্ছে বর্ণান্ধতা। এটা এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিনের মিউটেশনের জন্য ঘটে। এর আবার 3 ধরনের মানে গোলমাল আছে। একটা হলো ক্লোরোলেব, এরা সবুজ রঙকে চিনতে পারে না। ইরিথ্রোলেব, লাল রং চিনতে পারে না, লাল রং চিনতে সাহায্য করে। আর সায়ানোলেব, নীল রং চিনতে সাহায্য করে। এই 3 ধরনের যে ক্লোরোলেব, ক্লোরোফিল নাম শুনেছ, মনে রাখবে ওইখান থেকে আসবে কথাটা। ক্লোরোফিল মানে সবুজ কণা উদ্ভিদের মধ্যে থাকা সবুজ রঞ্জক। তাহলে ক্লোরোলেব। ইরিথ্রোলেব, এই যে ইরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, তাহলে লাল রঙ হবে। আর সায়ানোলেব, সায়ানো ব্যাকটেরিয়ার নাম শুনেছ, নীলাভ শৈবাল। মানে এই 3 রকমের রং চেনবার জন্য এগুলো লাগে। এই 3 ধরনের জিনের যদি এই জিন সৃষ্টিকারী এই 3 ধরনের বৈশিষ্ট্য সৃষ্টিকারী জিন যদি অ্যাবসেন্ট থাকে অথবা তার মধ্যে যদি কোনো মিউটেশন ঘটে থাকে তাহলে এই বর্ণান্ধতার সৃষ্টি হয়। তাহলে কী ধরনের বর্ণান্ধতা বললাম? ক্লোরোলেব, ইরিথ্রোলেব আর সায়ানোলেব। এটা মিউট্যান্ট জিন, প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোমে আছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে একটাই তো এক্স ক্রোমোজোম থাকে, আর অন্যটা তো ওয়াই ক্রোমোজোম। সেই জন্য পুরুষদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আসবেই। আর লাল রঙের যে বর্ণান্ধতা, একে আমরা বলি প্রোটানোপিয়া। সবুজ বর্ণান্ধতা ডিউটেরোনোপিয়া, ডিউটেরোনোপিয়া, সায়ানোপিয়া। তাহলে এক্স ক্রোমোজোম লিঙ্কড যেহেতু এবং প্রচ্ছন্ন যেহেতু, তাহলে দুটো এক্স ক্রোমোজোমেই যদি এই জিন উপস্থিত থাকে মহিলাদের হতে পারে, পুরুষদের হওয়ার চান্স বেশি। এই জন্যে যে পুরুষদের তো একটা এক্স থাকবেই, এবং ওই একটা এক্সেই থাকলে এই জিন বর্ণান্ধতার জিন যদি থাকে, এই 3 প্রকার বর্ণান্ধতার যে কোনো একটি জিন যদি থাকে বা উভয় প্রকার থাকে, তাহলেই বর্ণান্ধতা ঘটতে পারে। এছাড়া আরেক রকমের যে রোগ সৃষ্টিকারী জিনগত রোগ, সেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। এটা 12 নম্বর যে অটোসোম আছে আমাদের, সেখানে মিউটেশন, প্রচ্ছন্ন যে অ্যালিল আছে তার মিউটেশন ঘটে, এই ফিনাইল কিটোনিউরিয়া রোগ সৃষ্টি হয়। এছাড়া জিনের ডিলিশন, মানে কোনো জিন বাদ পড়ে গেলে, কোনো জিনের সুপার নিউমারারি ক্রোমোজোম থাকলে, অর্থাৎ কোনো ক্রোমোজোমের অতিরিক্ত ক্রোমোজোম সেখানে যুক্ত হয়ে গেলে, ক্রোমোজোমাল নন ডিসজাংশনের ফলে হয় যে একটা সেট পিতার কাছ থেকে পাওয়া, একটা সেট মাতার কাছ থেকে পাওয়া, এরকমই তো হয়।
দিয়ে প্রত্যেকটা ক্রোমোজোম হোমোলোগাস পায়, হোমোলোগাস সেট পায়। প্রত্যেকটা মানুষের দেহকোষের ক্রোমোজোমগুলো হোমোলোগাস সেট আছে, মানে এক জোড়া করে আছে, কিন্তু কোনো একটায় 3টে আছে। তো 3টে হলো কী করে? সে হয় বাবার গ্যামেট তৈরিকালে মেয়োসিসের সময় তার মানে অটোজোম ডিসজাংশন যে ইয়ে হয়, মানে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই বিচ্ছিন্নটা হতে পারেনি, দিয়ে নন ডিসজাংশন হয়েছে। জাংশন মানে জুড়ে যাওয়া, ডিসজাংশন মানে বিচ্ছিন্ন হওয়া, নন ডিসজাংশন মানে বিচ্ছিন্ন না হওয়া। এই নন ডিসজাংশনের ফলে একটা সেটেতে সবগুলোই একটা একটা করে একটা সেটের গ্যামেটে ক্রোমোজোম আছে, কিন্তু কোনো একটা ক্রোমোজোম হচ্ছে যে জোড়ায় আছে। তাহলে এইটা যদি আরেকটা নর্মাল গ্যামেটের সঙ্গে ফার্টিলাইজেশন ঘটে, তাহলে ন্যাচারালি অত নম্বর ক্রোমোজোমটা, যত নম্বর ক্রোমোজোমটা ওরকম জোড়ায় আছে, তত নম্বর ক্রোমোজোমটা 3টে হয়ে যাবে। তাহলে এটা 21 নম্বর ক্রোমোজোম যদি হয় নন ডিসজাংশনের ফলে, তখন যে রোগ হয় তখন তাকে ডাউন সিনড্রোম বলা হয়। তো এই ধরনের আমাদের নানা রকমের জেনেটিক ডিজিজ আছে, এবং এই ধরনের জেনেটিক ডিজিজ থাকলে জেনেটিক কাউন্সিলিংয়ের জন্য যারা আছেন বিশেষ ডক্টরস, তাদের কাছে যে কাউন্সেলিং করালে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে বা জিন থেরাপি করে মানুষের কোনো ত্রুটিপূর্ণ জিন বদল করে সুস্থ স্বাভাবিক জিন সেখানে পুনঃস্থাপন করা, তাকে জিন থেরাপি বলে। জিন থেরাপি করে এইগুলো চিকিৎসা করার বর্তমানে ব্যবস্থা হয়েছে। তো সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রেই হয়েছে, এবং কোনো কোনো জিনের প্রকাশ তাকে মানে দাবিয়ে রাখার জন্য কোনো এপিজেনেটিক ফ্যাক্টর ওষুধ হিসেবে ব্যবহার করে সেই মানুষকে ভালো রাখা ইত্যাদি। তো যাই হোক, এই কয়েকটা জেনেটিক ডিজিজ, তোমাদের অস্বাভাবিক জিনগত রোগ তোমাদের পাঠ্য আছে, আমি তাদের সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করে দিলাম। তাহলে আমাদের মেন্ডেলিজম যে অধ্যায় সেটা মোটামুটি সম্পূর্ণ হলো। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা কোনো প্রশ্ন যদি মনের মধ্যে উদয় হয় তাহলে সেটা করো। আরেকটা কথা দশম শ্রেণীর ছাত্রদের বলবো যে আমার কাছে খবর আছে যে তোমরা একটি পৃথক গ্রুপ করে সেখানে পড়াশোনা করছো, ভালো উদ্যোগ নিশ্চয়ই, কিন্তু স্কুল থেকে যেটা পড়ানো হচ্ছে সেটাই মন দাও, সেটাতে আগে মন দেবে, তারপরে তোমরা ওই গ্রুপে থাকবে। এবং এইখান থেকে এই খবরও আছে আমার কাছে, এই আমরা যে লিঙ্কগুলো দিচ্ছি এই লিঙ্কগুলো সেই পৃথক গ্রুপে দিচ্ছি। এবং তারপরে তৃতীয় খবর হলো যে সেই পৃথক গ্রুপে অন্য স্কুলের ছেলেপুলেরা এবং ছাত্র নয় এমন মানুষজনও তার সঙ্গে যুক্ত আছেন। এটা কাম্য নয় আর কি। যদি এটা তোমরা করে থাকো ভুল করছো। তোমরা নিজেদের গ্রুপে থাকো। স্কুলের জন্য যে ম্যাটেরিয়াল তোমাদের পড়ার জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে, অঙ্ক হোক বা অন্যান্য সাবজেক্ট হোক, সেগুলো তোমরা স্টাডি করো। তারপরে তোমরা যে গ্রুপ করেছো সেখানে কাদের হেল্প নিয়ে তোমরা স্টাডি করবে, কতটা উন্নতি তাতে হবে তোমরা বিবেচনা করে সেটাও স্টাডি করবে। কিন্তু কখনোই এই গ্রুপের ম্যাটেরিয়াল অন্য গ্রুপে দেওয়া বাঞ্ছনীয় নয়। আর এই গ্রুপে যেটা আমরা পড়াচ্ছি তোমাদের সিলেবাসের দিকে তাকিয়ে, এবং আমাদের স্কুলের যে আমাদের ভালো রেজাল্ট হয় তার জন্য কতটা পড়ার দরকার সেই দিকে তাকিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি, এটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। অথচ যারা একেবারেই কম স্ট্যান্ডার্ডের ছেলেপুলে লেখাপড়ায় ততটা মনোযোগী নয় বা তাদের সেরকম উল্লেখযোগ্য সাফল্য নেই, তাদের কথাটাও আমরা মনে রেখে আমরা এই সমস্ত ক্লাসগুলো যা তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো সেভাবেই তৈরি করে দেওয়া হচ্ছে। সুতরাং তোমার ক্লাস 10 গ্রুপে, তোমার স্কুলের ক্লাস 10 গ্রুপে তুমি প্রতিদিন ভিজিট করো। গ্রুপ যে ভিজিট করছো না তার প্রমাণ হচ্ছে আমরা এখানে কম্পিউটারে দেখতে পাচ্ছি যে এই গ্রুপটা কতজন ভিজিট করেছে। একটা গ্রুপে 100 জনের ওপর নাম লিখিয়েছে, তো সেখানে ভিজিট করছে যে 37 জন। দ্যাট মিন্স তারা অন্য গ্রুপে কোথাও তার এই ম্যাটেরিয়ালটা পাচ্ছে, কিন্তু এই কোথা থেকে পাচ্ছে এটাও আমরা খবর পেয়েছি। তারা এই গ্রুপ থেকে লিঙ্ক নিয়ে যেয়ে অন্য গ্রুপে দেখছে। এটা করো না, তোমরা এই গ্রুপেই দেখো, দেখে আবার সেই গ্রুপে অন্য
মেটেরিয়াল তোমরা পড়াশোনা করো, এটা 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো যে অন্য যেসব ছাত্র এখনও ক্লাস 10 গ্রুপে নাম লেখায়নি, কারণ আগামী দিন এমন আসছে যখন তোমার একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হবে। সেই নোটিশটা আর এতদিন যেমন ফেসবুকে দিয়ে দেওয়া হতো, যেহেতু এখন ক্লাস ওয়াইজ গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, এই গ্রুপেই দেওয়া হবে। এবং তখন আর বলতে পারবে না স্যার আমি তো জানতাম না, কারণ তোমার গ্রুপে দেওয়া হয়েছে ওটা। সুতরাং সমস্ত বন্ধুকে বলো, তোমার সমস্ত বন্ধুকে বলো নাম এবং ক্লাস এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এইখানে মেসেজ করতে। সে কোথায় মেসেজ করতে হবে, কোন নম্বরে জানো, অন্তত আমার 9434574644 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদেরকে লিঙ্কড করে দেওয়া হবে, যাতে তোমরা কোনো হঠাৎ কোনো নোটিশ এলো ক্লাস 10-এর, সেগুলো যেন তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি।